প্রিয় ছাত্রীরা, আজ সোশিওলজির ক্লাসে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যেহেতু আমার ক্লাসে তোমরা সবাই একদম নতুন, ফার্স্ট ইয়ারে পড়ছো, ফার্স্ট সেমিস্টারে পড়ছো, এবং কেউ কেউ হয়তো সোশিওলজি আগে পড়ে এসেছো, কিন্তু বেশিরভাগই সোশিওলজি আগে পড়োনি, সাবজেক্টটা তোমাদের কাছে একদম নতুন। আমি আজকে শুরুই করব একদম নতুন আনকোড়া একটা জায়গা থেকে, যাতে তোমাদেরও সোশিওলজি সম্পর্কে একটু আগ্রহ জাগে। একটা সাবজেক্ট অনেক দিন পড়বে তো, 3টে বছর তাকে নিয়ে চলা কিন্তু খুব একটা সহজ কথা নয়, এবং সেই জন্য যাতে সেই সাবজেক্টটাকে ভালোবেসে তাকে সঙ্গে নিয়ে এগোতে পারো, সেটারই কিছুটা প্রচেষ্টা আমি কিন্তু করছি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে তোমরাও নিশ্চয়ই আমার সঙ্গে সহযোগিতা করবে, আমাকে কোঅপারেট করবে। একদম প্রথমের দিকের একটি বিষয়, হয়তো আমাদের কারিকুলামে বিষয়টি রয়েছে, যদি নাও থাকতো তাও হয়তো আমি এখান থেকেই শুরু করতাম, এবং বিষয়টি হলো সোশিওলজিক্যাল ইমাজিনেশন, অর্থাৎ সমাজতাত্ত্বিক কল্পনা। এই শব্দ দুটো নিয়ে যদি আমরা ভাবতে বসি, কি মনে হয় প্রথমে? আমরা জানি কল্পনা করা মানে কিছু একটা চিন্তা করা, একটা ভাবা। তাহলে এমন কিছু চিন্তা ভাবনা করবার কথা বলা হচ্ছে যেটা কিনা সমাজতাত্ত্বিক বা সোশিওলজিক্যাল। সেজন্য এই ইমাজিনেশনটাকেই সোশিওলজিক্যাল বলা হচ্ছে, বা চিন্তা ভাবনা করাটাকেই হয়তো আমরা সমাজতাত্ত্বিক বলে থাকছি। কেন সেটা বলা হচ্ছে, কে সেটা বললেন, কিভাবে করতে বললেন, এগুলো আমরা ধাপে ধাপে এগোবো। আমি তোমাদের একটা উদাহরণ দিই। ধরো, পুজোর সময় তোমরা ঠাকুর দেখতে বেরিয়েছো, এবং তোমরা যারা বেরিয়েছো প্রত্যেকে হিন্দু। তোমরা দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যাচ্ছ। তোমরা এ প্যান্ডেল ও প্যান্ডেল ঘোরাঘুরি করছো, এখানে ওখানে খাওয়া দাওয়া করছো। তোমরা আশেপাশের লোকজনদেরকেও নোটিস করছো। তোমরা দেখলে বিভিন্ন জায়গাতেই তোমরা যখন যাচ্ছ, সব জায়গাতেই হয়তো তুমি এমন কিছু মানুষজনদের দেখতে পাচ্ছ যাদের দৈহিক বা দৈহিক আমি ঠিক বলবো না, যাদের অ্যাপিয়ারেন্স দেখে, যাদেরকে বাইরে থেকে দেখে, তাদের পোশাক আশাক দেখে তুমি বুঝতে পারছো তারা একটা নির্দিষ্ট কোনো কমিউনিটি বা সম্প্রদায় বিলং করেন। আমি যদি আরও সহজভাবে বলতে চাই, আমরা দেখছি বা তোমরা দেখছো যে বোরখা পরা কয়েকজন রয়েছেন, তারাও কিন্তু প্যান্ডেল থেকে প্যান্ডেলে যাচ্ছেন, ফুচকা খাচ্ছেন, আইসক্রিম খাচ্ছেন, তারাও ছবি তুলছেন, সেলফি তুলছেন। তোমাদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে আচ্ছা, দুর্গা পুজোটা তো হিন্দুদের, তাহলে অন্য ধর্মাবলম্বী মানুষরা এখানে কেন ঘুরছে? যদিও আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়, রিলিজিয়াস টলারেন্সের কথা বলা হয়, বা একটা ধৈর্য রাখার কথা সবসময় বলা হয়, কিন্তু তুমি কোনো নেগেটিভ ফিলিং থেকে নয়, তোমার মনের মধ্যে এমনিই হয়তো সেই প্রশ্নটা আসলো। তুমি যদি খুব সাধারণভাবে বলো, তোমার তখন উত্তরটা এরকম আসবে যে হয়তো তারা বাড়িতে এখন অন্যরকম কিছু কাজেতে ইনভলভড নন, হয়তো তাদের কাছে স্পেয়ার টাইম রয়েছে, সেই জন্য তারা ঘুরতে বেরিয়েছেন, বা হয়তো তাদের সাথে কেউ না কেউ হিন্দু বন্ধু বান্ধব রয়েছে, তাদের সাথে তারা বেরিয়েছে। তুমি হয়তো এর বেশি কিছু আর ভাবলে না, কিন্তু এই ধারণাটা হচ্ছে একটা খুব
কমন সেন্স নলেজ, অর্থাৎ খুব সাধারণ বোধের মতো, যে এটা তো আর 5টা লোকও ভাবছে। তাহলে তোমরা যারা সোশিওলজির ক্লাসে বসে আছো, যারা সোশিওলজি অনার্স পড়বে ভাবছো, পরবর্তীকালে সোশিওলজি নিয়ে কিছু করার কথা ভাবছো, তাদের সাথে অন্যদের তফাৎটা কোথায়? অন্যদের তফাৎটা এই জায়গাতেই, বা অন্যদের থেকে তোমাদের তফাৎটা এই জায়গাতেই, যে তোমাদেরকে ওই অন্যদের যে জুতোটা তোমাদের পায়ে রয়েছে সেই জুতোটা খুলে আর একটা নতুন জুতো পায়ে গলাতে হবে, বা একটা অন্যরকম চশমা পরেছিলে, সেই চশমাটা খুলে আর একটা নতুন চশমা চোখে পড়তে হবে, যাতে তুমি আরেকটু নতুন কিছু, অন্য কিছু দেখতে পাও। আর 5টা লোক, সাধারণ লোক যা দেখছে, যারা সাধারণ বোধের ওপর ভিত্তি করে কোনো কিছু ভাবছে, তার থেকে যাতে একটু আলাদা করে তুমি ভাবতে পারো, তার থেকে একটু আলাদা করে তুমি দেখতে পারো, সেইটার দিকে তুমি কিন্তু নজর দিলে। এবং তোমার তখন মনে হলো যে এই যে বিভিন্ন রিলিজিয়াস ফেস্টিভ্যালস, এগুলো কিন্তু আমাদের সমাজে কোথাও না কোথাও একটা সৌভ্রাতৃত্ব, একটা সৌহার্দ্য, একটা সংহতির বার্তা বয়ে আনে। অর্থাৎ দুর্গাপুজো শুধু, হ্যাঁ আমরা হয়তো অঞ্জলি দিচ্ছি বা আচার অনুষ্ঠানগুলোকে ফলো করছি, কিন্তু যখন সেটাকে একটা সেলিব্রেশনের পর্যায়ে নিয়ে যাচ্ছি বা উদযাপন বা পালন করবার পর্যায়ে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু হিন্দুদের আলাদা, মুসলিমদের আলাদা বা খ্রিস্টানদের আলাদা ভাবছি না। সেই জন্য ক্রিসমাসের সময় আমরাও কিন্তু বিভিন্ন কেকের দোকান থেকে কেক কিনে কাটছি, একে অপরকে মেরি ক্রিসমাস বলছি। ঈদেতেও হয়তো আমরা বিরিয়ানি খাচ্ছি এবং হ্যাপি ঈদ বা ঈদ মুবারক বলছি। তাহলে এই যে ডিফারেন্সটা, যে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ এই ধর্মীয় অনুষ্ঠানগুলো আমাদের মধ্যে সংহতি স্থাপনের একটা অঙ্গ, এগুলোর মধ্যে দিয়ে আমরা মানুষ একে অন্যের প্রতি বিভেদ বা বিরূপ মনোভাব না রেখে, বৈরী মনোভাব না রেখে মৈত্রী ভাবাপন্ন আচরণ করে থাকি, বা আমরা একে অন্যকে খুব ভালোভাবে তাদের সাথে মিশতে চাই, তাদেরকে আপন করে নিতে চাই। এটা কিন্তু তুমি সাধারণ বোধের ভিত্তিতে করতে পারতে না। এটা তোমার পক্ষে করা সম্ভব হচ্ছে কারণ তুমি সোশিওলজিক্যালি চিন্তা করছো, সমাজতাত্ত্বিকভাবে তুমি চিন্তা ভাবনা করতে পারছো। সো ইউ আর এবল টু থিঙ্ক সোশিওলজিক্যালি, and this process of thinking sociologically is referred to as sociological imagination, যেটা বলেছিলেন আমেরিকান সোশিওলজিস্ট সি রাইট মিলস, যার পুরো নাম চার্লস রাইট মিলস। তিনি 1959 সালে একটা বই লিখেছিলেন, দ্য সোশিওলজিক্যাল ইম্যাজিনেশন। তাতে অনেকগুলি চ্যাপ্টার ছিল, অনেক কিছুই তিনি লিখেছিলেন, এবং তিনি বলেছিলেন যে সমাজতত্ত্বকে ছাড়া বা সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিকে ছাড়া তুমি কিন্তু সমাজকে ভালোভাবে জানতে বা বুঝতে পারবে না। সমাজকে জানা মানে কি? সমাজ মানে কি? আমাদের চারপাশের বাড়িঘরদোর, গাছপালা, এইগুলো? শুধু কিন্তু তা নয়। সমাজ মানে প্রকৃতপক্ষে হচ্ছে আমরা মানুষজনেরা, আমাদের সম্পর্ক, আমাদের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, এই সব কিছুকে নিয়ে আমাদের সমাজ। তাহলে আমি যদি আমার সমাজকে জানতে চাই, তাহলে আমাকে তো একটু অন্য দৃষ্টিভঙ্গি গ্রহণ করতেই হবে, কারণ আমি মানুষের সম্পর্ক জানতে চাইছি, আমি মানুষের সঙ্গে মানুষের কী ধরনের কাজকর্ম বা ক্রিয়া প্রতিক্রিয়া হয় সেটা জানতে চাইছি।
এবং সেটা আমি সমাজতাত্ত্বিকভাবে জানতে চাইছি। মিলস বলেছিলেন যে এই যে সমাজতাত্ত্বিক কল্পনা বা সোশিওলজিক্যাল ইম্যাজিনেশনের কথা আমরা বলি, সেখানে 3টে পয়েন্ট আছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, আমাদের মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে সমাজের স্ট্রাকচারটা কেমন, অর্থাৎ যে সোসাইটিতে আমরা রয়েছি, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দিস পার্টিকুলার সোসাইটি অ্যাজ আ হোল। সেখানে কী ধরনের অর্গানাইজেশন, কী ধরনের ইনস্টিটিউশনস রয়েছে, তার এসেনশিয়াল কম্পোনেন্টসগুলো কী কী, সেগুলো একটার সাথে অন্যটা সংযুক্ত কিনা, এইগুলো আমাদের প্রথমত জানতে হবে। তাহলে আমরা আমাদের সমাজ সম্পর্কে একটা আইডিয়া করতে পারবো। দ্বিতীয়ত আমাদের জানতে হবে যে আমাদের সমাজের হিস্ট্রিটা কী। আমার সমাজ ঐতিহাসিক বিবর্তনের পর্যায়ে কোথায় দাঁড়িয়ে আছে, আমি কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি। এই যে আমরা বলি যে আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডেতে রয়েছি বা স্বাধীনতা উত্তর ভারতে রয়েছি, তার মানে কি একটা হিস্ট্রি বলছি আমরা। তার মানে একটা কিছু ঘটেছিল যেটার নাম স্বাধীনতা, তার আগের একটা সময় ছিল, তার পরের একটা সময়, সেই সময় থেকে হয়তো ৭৪-৭৫ বছর চলে গেছে, আমরা এখন দাঁড়িয়ে আছি, এখনকার সমাজকে দেখছি। তাহলে এই হিস্ট্রিটাও জানাটা খুব ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি তোমার সমাজের হিস্ট্রি না জানো, তাহলে কি করে তুমি সেই সমাজের প্রেজেন্টটাকে ধরবে। এবং তৃতীয়ত তিনি বলেছিলেন কি, যে তোমার বায়োগ্রাফি, যে এই সমাজে এই ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে তোমার স্থানটা কোথায়, তুমি কোথায় দাঁড়িয়ে আছো। এবং সেখানেতে এই বায়োগ্রাফিটা না জানলেও কিন্তু তুমি সমাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারবে না। অর্থাৎ কোন সমাজে কখন কিভাবে তুমি রয়েছো, সেটা তোমার পক্ষে জানাটা ভীষণভাবে প্রয়োজন। তবেই তুমি কিন্তু নিজের সম্পর্কে, নিজের চারিপাশ সম্পর্কে, নিজের সমাজ সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। এবং এটা তখনই সম্ভব যখন তোমার সোশিওলজিক্যাল ইম্যাজিনেশন বা সমাজতাত্ত্বিক কল্পনাটা অনেক বেশি স্ট্রং হবে। এছাড়া মিলস আর একটা কথা বলেছিলেন, যে এই যে সোশিওলজিক্যাল ইম্যাজিনেশনের কথা বা সমাজতাত্ত্বিক কল্পনার কথা আমরা বলছি, সেটা আমাদেরকে কিন্তু আর একটা জিনিসে হেল্প করে। কিসে না, আমার কোনো সমস্যা, সেটা ব্যক্তিগত সমস্যা নাকি সেটা আমার সমাজের সমস্যা, সেটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে। তিনি বলেছিলেন যে পার্সোনাল ট্রাবল অ্যান্ড পাবলিক ইস্যু। আজকে ধরো মানে মিলস যে উদাহরণ দিয়েছিলেন, যে কোনো একজন মানুষ, ধরি আমি, আমার কোনো কাজ নেই, চাকরি বাকরি নেই, কোনো ব্যবসা করি না, আমি কোনো উপার্জন করি না, তার মানে আমি আনএমপ্লয়েড। সেটা আমার একার সমস্যা, আমার চারপাশে যারা রয়েছেন প্রত্যেকে হয়তো এমপ্লয়েড। তখন কিন্তু প্রত্যেকে বলবে যে মানে দেয়ার ইজ সাম প্রবলেম উইদিন ইউ, যেটার জন্য তুমি চাকরি পাওনি বা তুমি কোনো কাজ করতে পারছো না। কিন্তু যখন দেখা যাবে আমার চারপাশেও অনেকজন চাকরি করছে না বা কোনো কাজ করছে না বা কোনো উপার্জন করছে না, তখন কিন্তু সেটা আর ব্যক্তিগত সমস্যা বা পার্সোনাল ট্রাবল থাকবে না। অর্থাৎ ১০০টা মানুষ বেকার বা আনএমপ্লয়েড হলেও বা কর্মহীন হলেও সেটা কিন্তু পার্সোনাল ট্রাবলস হতে পারে। যখন ১০,০০০টা মানুষ মানে কর্মহীন বা বেকার অবস্থায় রয়েছে, তখন কিন্তু সেটা সমাজের সমস্যা, কারোর ব্যক্তিগত সমস্যা নয়। তাহলে এই সোশিওলজিক্যাল ইম্যাজিনেশন কিন্তু আমাদেরকে এই পাবলিক ইস্যু আর প্রাইভেট ট্রাবলের মধ্যে বা পার্সোনাল ট্রাবলের মধ্যে ভাগ করতে বা ডিভাইড করতে বা ডিস্টিংগুইশ করতে শেখায়, যে কোথায় তাদের মধ্যে তফাৎটা। সুতরাং আমরা সোশিওলজিক্যাল ইম্যাজিনেশন সম্পর্কে যদি নাটশেলে কিছু বলতে চাই, আমরা এটা বলতে পারি
যে সোশিওলজিক্যাল ইম্যাজিনেশন ইজ আ প্রসেস where we can shift from one perspective to another, and we keep on shifting ourselves from this to that. And also, we try to focus on each and every minute details of the society, the various nuances of it, from a societal and sociological point of view. We do not rely much on commonsensical knowledge, অর্থাৎ সাধারণ বোধের ভিত্তিতে কোনো জ্ঞানের উপরে কিন্তু আমরা ফোকাস করছি না। আমরা কিন্তু এখানে একটা সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিকে, সমাজতাত্ত্বিক জ্ঞানকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। এবং অবভিয়াসলি আমি আমার সমাজ সম্পর্কে ভালোভাবে জানতে চাইছি, তার কি ইতিহাস, সমাজের ব্যবস্থাটা, তার স্ট্রাকচারটা কেমন, আমি সেখানে কোথায় দাঁড়িয়ে আছি, আমি কি নিজের পার্সোনাল ট্রাবল বা পাবলিক ইস্যুর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারছি? এই যে জিনিসগুলো আমরা জানার বা বোঝার চেষ্টা করি, সেটাই কিন্তু আমার সোশিওলজিক্যাল ইম্যাজিনেশন। এবং মিলস তার গোটা বইটার মধ্যে দিয়েই বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন এক্সাম্পলসের মধ্যে দিয়ে এই কথাটাই প্রেজেন্ট করেছেন। আমি চাইবো যে তোমরা প্রত্যেকেই বইটা পড়ো, এবং অবশ্যই আমরা আরও এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমাদের থেকেও আমি শুনতে চাইবো যে তোমরা কি মনে করো, কিভাবে এটাকে পারসিভ করছো। এবং আমি নিশ্চয়ই আমার এটা মনে হয় যে আমরা যদি একে অন্যের সাথে ইন্টারঅ্যাক্ট করি, তাহলে আমিও তোমাদের কাছ থেকে আরও কিছু জানতে পারবো, এবং আমিও হয়তো আরও বেশি সোশিওলজিক্যালি ইম্যাজিন করতে পারবো বা চিন্তা ভাবনা করতে পারবো, এবং তোমাদেরকেও কিছুটা হেল্প করতে পারবো। তাহলে আজকে আমরা সোশিওলজিক্যাল ইম্যাজিনেশন সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া লাভ করলাম। তোমরা এটা প্রত্যেকে পড়বে। আশা করি যে তোমরা এখন সোশিওলজিক্যালি চিন্তাভাবনা করতে শিখবে, এবং আমরা এটা নিয়ে পরবর্তী ডিবেটস, চ্যালেঞ্জেস, ডিসকাশনস অবশ্যই কন্টিনিউ করব। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।